এখন ওই সংবিধানের পক্ষে যারা জোরালো যুক্তি দিচ্ছে ওটা দিন, আমি বুঝি না। সুতরাং আপনি আওয়ামী লীগ পুনর্বাসন নানান ওয়েতে হচ্ছে, নানান ওয়েতে। আপনি বললাম ওই যে কি বলে প্রজাতন্ত্র কর্মকর্তা কর্মচারী কি চেঞ্জ করছেন আপনি, 5 তলা, 7 তলায়, 7 তলায়, 9 তলায়, 9 তলায়, 12 তলায়, সব তো তারা। কি করা উচিত ছিল? সবাইকে বাদ দিয়ে দেওয়া? ন সবাইকে বাদ দিবেন কেন? সেটার জন্য আপনি অনেকগুলো যে সংস্কারের বিষয় নিছে, আদৌ কি কোনো সংস্কার হয়েছে? কোন দপ্তরে কোথাও কোনো সংস্কার হয় নাই। রাজ্জাকি ভাই, আপনার কাছে আমি কয়েকটা ক্লু দিয়ে প্রশ্ন করতে চাই। 44,000 আওয়ামী লীগ কর্মী, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, 44,000 আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, তার 73% জামিনে মুক্তি পেয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ, একটি মামলায় সাক্ষ্য গ্রহণ আজকে সম্পন্ন হয়েছে এবং সেটি হয়তো খুব দ্রুতই রায় ঘোষণার দিকে যাবে কিনা সেটি আপনি ভালো বলতে পারবেন। এই অবস্থায় নাহিন আপা যেটি বললেন যে এই দেশে তো 95% মানুষই পুরো 17 বছরের শেষ দিকে এসে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, তাহলে আওয়ামী লীগ আবার ফেরার প্রশ্ন কেন আসবে? আওয়ামী লীগ তো বহু রূপে বিরাজ করছে। ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ এই বিজ্ঞ রাজনীতিবিদ রাশেদ, আরো রাজনীতিবিদ বিশ্লেষক, রাজনীতি বিশ্লেষক হইল আর দর্শক শ্রোতা। না, মাহিন যা বলছে অবশ্যই আমার কাছে গ্রহণযোগ্য। তার সাথে আমি কিছু অ্যাড করি, দায়গুলা কাদের? আপনি একটা সরকারকে পালাই দিতে বাধ্য করা হইল। যদি বলি আমরা যে আমি করি নাই, সে করে নাই, ও করছে, ও করছে হবে না, আমরা সবাই করছি, কিন্তু ইফ ইট ইজ এ ফ্যাক্ট, সে যাওয়ার পর সরকার নতুন আসলো, সরকারটা ছিল কার? আমি কিন্তু বারবার বলছি, আমি টকশোতে বলছি, আওয়ামী লীগ গত 12 বছর আওয়ামী লীগের জনগণ ছিল প্রজাতন্ত্রের 15-16 লক্ষ কর্মকর্তা কর্মচারী, এরা ছিল তার জনগণ। আওয়ামী লীগের জনগণ বলতে এরা, এবং এই জনগণ, তার এই জনগণ মানে এই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর সাথে অন্যরা একত্র হয়ে আমরা ছিল বাংলাদেশের 18 কোটি লোকের জন্য ইসরায়েল, অর্থাৎ সরকার এবং এই 15 লক্ষ লোক ইসরায়েল, আর বাকি লোকগুলো ছিলাম আমরা প্যালেস্টাইন। অর্থাৎ সে যে নির্যাতন, যে টর্চার করছে, তাতে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনদের মারছে, আমাদেরকে সেইভাবে টর্চার করছে। এইবার আসেন, এর যখন অর্ধেক সরাই দিলাম এই সরকারটার, অর্থাৎ শেখ হাসিনাকে বিতাড়িত করলাম, তারপর ইনসাগত নেওয়ার পর যখন বলা হলো রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে, তখন তার পক্ষে যারা বলেছিল যে তাকে সরাইলে, অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, সেখান থেকে আবার রাজনৈতিক দলের সহায়তা শুরু। এই কথাটা, সাংবিধানিক সংকট কি হতো? আসলে কিছুই হতো না, কিছু কেন হবে? হাসিনাও তো ছিল সাংবিধানিক, সে তো সাংবিধানিক ছিল নাকি অসাংবিধানিক ছিল, তাকে সরাইলে সমস্যা হবে না, এটা এই কথাটা তখন কি হয়, ওই পক্ষে যায়। এবং রাষ্ট্রপতি বহাল তবিয়তে আছে, উনি তো বলছে যে অলরেডি আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের বসে আছে, এবং আওয়ামী লীগের সময় দায়িত্বশীল যাদেরকে আপনার বিভিন্ন পদে রাখছে, বড় বড় পদে, তার কিছু কাস্টডিতে আছে, আর সবাই বহাল তবিয়তে আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে হাসিনাকে পাঠায় দিয়া, যে কি বলে এয়ার কার্ড বলে না, জাতি যে বাহিনীর যেটাই যাক, তারা গিয়া ওইটা নিয়ে আবার ফেরত এসে আবার চাকরি করতেছে। ভেরি সিম্পল। 2 নম্বর আসেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার একটা কথা আসছিল, তখন দায়িত্বশীল দলরা বলছে এটা জনগণের ব্যাপার, এটা হটির জনগণ। আপনি বলতে পারেন এইটা, পরবর্তীতে তো সেই বক্তব্য তারা মানে সরে গেছে, তারা বলেছে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেই না তারা। সেটা তাহলে বুঝেন, এগুলো তো তার পক্ষে যায়। ওই মুহূর্তে সাইলেন্ট থাকলে তো চলতো। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। যদি সাইলেন্ট থাকতাম, কিছু না বললে, ছাত্র আসছিল, রাষ্ট্র ঠিক আছে চুপচাপ থাকি, কিন্তু এইগুলো বলার মানে হচ্ছে যে এটা সমর্থন করা ইনডাইরেক্ট ফর্মে। এবার আসেন, খেসারতটা কোথায় কোথায় দিছি? ভিসি, প্রভিসি, আপনি ভিসি নিয়োগ করতেছেন, কেউ বলে জামাতের, কেউ বলে প্রভিসি বিএনপি, কিচ্ছু আসে যায় না। একটা ইউনিভার্সিটি শুধু ভিসি চালায় না, প্রভিসি চালায় না, ইজ দ্য বস, নেক্সট টু বস প্রভিসি। কিন্তু ওখানে তো 500 লোকের রেজিস্টার বিল্ডিংয়ে কতজন লোক চাকরি করে, ওরা কারা? আপনি এক ভিসি কি করবেন? আপনি যখন আমাদের দেশের থেকে এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আক্তার এবং এই যে তাহের সাহেব, এরা যে গেলেন ইউনুস সাহেবের সাথে, যেই গেট থেকে বের হওয়ার কথা না সেই গেট থেকে বের হইলো, তাদের গায়ে ডিম মারলো, এটা তো সিম্পল প্রোটোকল, সম্ভব না যদি আপনি সুযোগ না দেন। ডাক্তারের হোটেল রুমের দরজায় গিয়ে আমি তো সেটাই বললাম, এটা সম্ভব না যদি আপনার এমবিসির লোকের কাছ থেকে ইনফরমেশন লিক না হয় এবং তারা মিসগাইড না করে। তাহলে আপনি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে আছে এবং এখনো রাষ্ট্রপতি আছে, বহাল তবিতে আছে, এবং যে সংবিধানটা ফালাই থেকে চলে গেল, সেই সংবিধানে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা নাই, কিছুই নাই। অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে, আপনি তো ওই সংবিধান চালাইতে পারতেছেন না, অথচ সবাই বলতেছে ওই সংবিধান দিয়ে ওই সংবিধানের রূপ দিয়ে কিছু করা যাবে না। মানে আমি সিম্পল কমন সেন্সটা বুঝি না। যেমন ধরেন, আপনি কোম্পানিতে এমডি, ডিএমডি, জিএম, এজিএম, ডিজিএম, কতগুলো পদ আছে, কিন্তু পরে দেখা গেল যে বোর্ড অফ ডাইরেক্টরসরা বসে একটা পদ ক্রিয়েট করছে। একইভাবে আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারটা বানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন ওই কনস্টিটিউশনে নাই। এই যে ইডি পদটা যেমন নাই, সে ওই অফিসে কাজ করবে কেমনে যদি এই পদটাই না থাকে? কেউ তো মানবে না তাকে। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা, ওটা তো ওই সংবিধানে নাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন ওই সংবিধান চালাবে কেমনে? এখন ওই সংবিধানের পক্ষে যারা জোরালো যুক্তি দিচ্ছে ওটা দিন, আমি বুঝি না। সুতরাং আপনি আওয়ামী লীগ পুনর্বাসন নানান ওয়েতে হচ্ছে, নানান ওয়েতে। আপনি বললাম ওই যে
কি বলে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কি চেঞ্জ করছেন আপনি? 5 তলা, 7 তলায়, 7 তলা, 9 তলায়, 9 তলা, 12 তলায়, সত্য তারা কি করা উচিত ছিল? সবাইকে বাদ দিয়ে দেওয়া? ন সবাইকে বাদ দিবেন কেন? সেটার জন্য আপনি অনেকগুলো যে সংস্কারের বিষয় নিছে, আদৌ কি কোনো সংস্কার হয়েছে? কোন দপ্তরে কোথাও কোনো সংস্কার হয় নাই, জাস্ট টাইম কিল হয়েছে। এবং আপনি যদি বলেন এটার দায় দায়িত্ব কার, এটা ইউনূস সাহেব নাকি এনজিও সরকার, আমি মেনে নিলাম উনি এনজিও সরকার, নাম্বার 1। নাম্বার 2, ওনার কোনো কমিটমেন্ট নাই। নাম্বার 3, ওনার রাজনীতিতে ফেরত আসার কোনো ইচ্ছা নেই, মানে দল করে না উনি। তাহলে আমাদের নৈতিক দায়িত্ব ছিল না? আমরা রাজনীতিবিদরা তারা তো অনেক কিছু বলি, অথর্ব বলি, অনেক কিছু বলছি, তো বললে তো রাজনীতিবিদদেরই দায়িত্ব ছিল। আপনি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশা একটা কনক্লুশন ড্র করতে পারেন রাজনীতিবিদরা। উপরন্তু ইউনূস সাহেব আমেরিকা যাওয়ার সময় 2 জন করে 3 দলের নিয়ে কি ওপিনিয়ন নিয়ে আসলো? কেউ বলছে ওনার ভিতরে আমি জিয়াকে দেখতে পাই, যেই কথা এতদিন ওই ব্যক্তি এই পুরো বিএনপি দলের মধ্যে কাউরে দেখতে পান নাই। তুমি কি আদৌ দেখতে পারো নাই জিয়ার প্রতিচ্ছবি এই পুরা বিএনপির মধ্যে দীর্ঘ 40 বছরে? আজকে হঠাৎ করে দেখলা? সুতরাং এটা কিন্তু কোশ্চেন মার্ক। কেউ কেউ বলে উনি কথার কথা বলছেন না, রাজনীতিতে কথার কথা বলছেন 53 বছর, চলবে না, চলবে না। এটাকে এটার জন্য আনসার জামায়াতের আমিরও তো বলেছেন, তারা ক্ষমা করে দিয়েছেন সবাইকে। জামায়াত আর আমি আরো সিরিয়াস কথা বলছেন, উনি এমনও বলছেন কি যদি এখন কেউ বাংলাদেশকে অ্যাটাক করে তাইলে পরে প্রমাণিত হবে যে আমরা কেন যুদ্ধের বিরোধিতা করেছিলাম, এটাও বলেছেন উনি। সুতরাং প্রশ্ন হচ্ছে যে এই যে ইউনূস সাহেবের সাথে তারা গেলেন, প্রথমত ইউনূস সাহেব দেখাইলেন যে 3 জনকে একসাথে নিয়ে উনি কি করতে চান। আমি বারবার বলে আসছি এই 3টা দলকে একত্র করে আপনি একটা রাজনৈতিক স্টেক হোল্ডার বাংলাদেশে তৈরি করতে হবে, নাম্বার 1 ফার্স্ট স্টেক হোল্ডার। নাম্বার 2, ইউনূস সাহেবের নিজের একটা স্টেক হোল্ডার সরকার হিসেবে। থার্ড, আপনি যদি আর্মিতে চান, এইরকম টার্মাইজেশন আর্মির একটা বিরাট রোল থাকে, তার হলো থার্ড স্টেক হোল্ডার। এই 3 স্টেক হোল্ডার যদি ঐক্যমত্যে না আসে, আপনি লিখে রাখতে পারেন নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%। ধন্যবাদ রাজ্জাক ভাই। আসলে আপনার কাছে আরেকবার আসতে চাই। স্বাধীনতা যেমনটা বললেন, কিংবা রাজ্জাক ভাইও বললেন যে আওয়ামী লীগ তো আছে, বিরাজই করছে এবং তারা পুনর্বাসনের কোনো প্রশ্ন আসে না, তারা অলরেডি পুনর্বাসিতই আছে, রাষ্ট্রপতি আওয়ামী লীগের। তাহলে নির্বাচনে আওয়ামী লীগের আসতে আসলে বাধা কোথায়? দেখেন, রাজ্জাক ভাই আজকে যে বক্তব্যগুলো দিলেন, আমি তার অনেকগুলো টকশোতে এই ধরনের বক্তব্য শুনেছি, যে কারণে আজকে আমার কাছে মনে হচ্ছে একটু রিপ্লাই করি। তিনি বললেন যে সংবিধান বহাল রেখে শপথ নেওয়া হলো। শপথটা কে নিল? আমি নিয়েছি, আপনি নিয়েছি। তিনি আসলে তাদেরকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন, সেটা কিন্তু স্পষ্ট করেন। এই শপথ নিয়েছেন নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা, এবং তারা সরকার গঠন করেছেন। তার মানে কি? তার মানে যারা পরবর্তীতে এই সংবিধানটা চাননি, তারা কিন্তু ওই সংবিধান মেনেই শপথ নিয়েছেন। এবার আসি রাষ্ট্রপতি। দেখেন, রাষ্ট্রপতির অপসারণের কথা কারা বলেছে? সেই একই ব্যক্তিরা, এনসিপির বর্তমান নেতারা। নাহিদ ইসলামের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। তিনি বলছেন রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন। কার সাথে কথা বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তাকে জানাচ্ছেন এই কথা। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আছে। তার মানে রাষ্ট্রপতিকে কারা বহাল রাখলেন? নাহিদ ইসলামরা, যারা গণঅভ্যুত্থানের পোস্টার বয় মুখপাত্র তারা। আপনি এখন কাকে দোষ দিবেন? বিএনপিকে? আমাকে? আপনাকে? সম্ভবপর নয়। আপনি যখন একটা সরকার গঠন করে ফেলিয়েছেন 106 অনুযায়ী, আপনি বলছেন যে এই সরকার সাংবিধানিক না। অবশ্যই সরকার সাংবিধানিক, সংবিধানে অন্তর্ভুক্ত করা আছে ডক্ট্রিন অফ নেসেসিটি, তাই না? এটা তো সংবিধানের বাইরে না। সুতরাং এই সরকার শতভাগ সাংবিধানিক এবং রাষ্ট্রপতির হাতে সংবিধান মেনেই শপথ নিয়েছে নাহিদ ইসলামরা। এখন আপনি সরকার গঠনের 2 মাস পরে দাবি তোলেন এই রাষ্ট্রপতি বাদ, আপনি সরকার গঠনের 5 মাস পরে বলেন এই সংবিধান বাদ। বাদ কি হয়? আপনি যে ভুলটা করে ফেলিয়েছেন, আপনি 6 মাস পরে এসে ভুলের খেসারত দিতে চান, তখন তো রাষ্ট্র যেভাবে স্টেবল হচ্ছে ওই স্টেবল তো হয় না। তখন হঠাৎ করে আরেকটি মাঝখান থেকে সমস্যা সৃষ্টি হয়। আর মাঝখানে যখন 6 মাস পরে সমস্যা সৃষ্টি হবে রাষ্ট্রপতি নিয়ে, সংবিধান নিয়ে, তখন তো আরেকটি একাগ্র সৃষ্টি হবে। খুব কমন হিসাব। তখন তো আরেকটি ফখরুদ্দিন মনিদের হয়ে আসবে। এখন আপনি কি এই মাঝপথে এসে সংবিধান বাতিল করে আর রাষ্ট্রপতিকে বাতিল করে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করবেন? তাহলে আপনার উদ্দেশ্য কি? আপনি চাচ্ছেন যে শৃঙ্খল না হোক দেশটা, আপনি চাচ্ছেন যে বিশৃঙ্খলার পথে দেশটা যাক। আমার প্রশ্ন হলো, আপনি গণপরিষদ করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি সংবিধান বাতিল করেন, কোনো আপত্তি নাই। কিন্তু এইটা শপথ নেওয়ার আগে কেন করলেন না? আপনি বলছেন জাতীয় সরকারের কথা। এখন তো মাহফুজ আলম বিএনপি জামাতের উপর দায় চাপাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে এখন সব কথা বলতেছেন, এরপরে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার 3 মাস 4 মাস পরে বললেন যে আমরা তো জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম, বিএনপি চায় নাই। বিএনপি কি ওই সময় তো হেডার ছিল? নেতৃত্ব আপনারা দিয়েছেন, আপনার পিছনে ছিল বিএনপি, আপনার সামনে ছিল, আপনার পিছনে ছিল, আপনার সাথে ছিল। সেই বিএনপিকে তো এত মাস পরে দোষ দিলে হবে না। ওই সময় আপনি প্রকাশ্যে বলতেন যে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে চাই। আপনি বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সরকার গঠন করতে চাই, এই কথা আপনি বলতে পেরেছেন। আর আপনি বলতে পারেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সর্বদলীয় সরকার গঠন করতে চাই। কেন বলেন নাই? এখন এই প্রসঙ্গগুলো আসলে প্রাসঙ্গিক না। ভুল যদি কেউ করে থাকে, সেই ভুল বিএনপি করে নাই, সেই ভুল গণ অধিকার পরিষদ করে নাই, জামাত করে নাই। ভুল করলে যারা গণ অভ্যুত্থানের সামনে ছিল তারা করেছে। ভুল করলে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। তাকে যখন ছাত্রদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো যে স্যার আপনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তিনি কেন বিএনপির সাথে আলোচনা করলেন না? তিনি কেন আমাদের সাথে আলোচনা করলেন না যে ছাত্ররা তো আসলে আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, মানে প্রধান উপদেষ্টা একই তো, কেন আলোচনা করলেন না?
তার মানে যদি রাজ্জাকি ভাই এই সমালোচনাগুলো করেন তাহলে তার এই সমালোচনা স্পষ্ট হওয়া দরকার। অন্যথায় পাবলিক কিন্তু ভুল মেসেজ পায় যে এটা কি আসলে বিএনপির দোষ, এটা কি জামাতের দোষ, এটা কি গণ অধিকার পরিষদের দোষ, যেহেতু এই ভুলগুলো ছাত্ররা করেছে, নাহিদ ইসলামরা করেছে। সুতরাং এইগুলো যদি আমরা স্পষ্ট করি তাহলে মানুষ আসলে সঠিক মেসেজটা পাবে। আমি এই কারণে এই বক্তব্যগুলো সামনে আনলাম। আর যেহেতু নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা আমাদের খুবই ঘনিষ্ঠ, আমরা একসাথে ছাত্র রাজনীতি করেছি, দীর্ঘ সময় একসাথে রাজনীতি করেছি, সুতরাং কি হয়েছে সেটা আমি জানি। আর সেই জানার কারণেই বলছি, এই উপদেষ্টা পরিষদে যারা আছে এদেরকে সিলেকশন করেছে নাহিদ ইসলামরা, আসিফ মাহমুদরা। তারা 5 সদস্যের একটি লিয়াজু কমিটি গঠন করেছিল এবং সেই লিয়াজু কমিটির সদস্যরা এই উপদেষ্টাদের ভাই বানিয়েছে। ভাইবাতে যারা উত্তীর্ণ হয়েছে, যারা ছাত্রদের পক্ষে কাজ করবে, যারা নতুন দল গঠনের পক্ষে যারা কাজ করবে, যারা আশীর্বাদ ব্যক্ত করবে, তাদেরকেই বসিয়েছে। আপনি দেখেন নাই 6 মাসের মধ্যে উপদেষ্টাদের কথাবার্তা এমন ছিল, নির্বাচন নিয়ে কথা বলা যেত না, কোনো কথা বলা যেত না। প্রধান উপদেষ্টা নিজে কি বলেছে? তিনি বলেছেন ছাত্রদের এখন একটি দল গঠন করা দরকার। যখন দল গঠিত হয়েছে, প্রধান উপদেষ্টা বিদেশে নিয়ে গিয়ে আশীর্বাদ জানিয়েছেন, অন্যান্য উপদেষ্টারা আশীর্বাদ জানিয়েছেন, সরকারের মুখপাত্র প্রেস সচিব তিনি বলেছেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন। আপনি দেখেন, আপনি সবগুলো বিষয় হচ্ছে এনসিপির সমালোচনা করছেন, কিন্তু দিন শেষে এসে রেজাল্টটা কি, ফলাফলটা কি হওয়া উচিত, কি হওয়া দরকার, সেই বিষয়টা একটু আলাপ যদি আপনি করতেন। দেখেন, এনসিপি ঘনিষ্ঠরা যখন এখন দায়গুলো বিএনপি জামাতের উপর দিতে চায়, তখন সত্যগুলোকে সামনে আনতে হয়। ভাইকেও আমি বলবো আপনি সত্যগুলো সামনে আনেন। যদি আমার দোষ থাকে, সত্যগুলো সামনে আনবেন, যদি আমি শেষ করে দিই, যদি আমার দোষ থাকে বলেন। হ্যাঁ, বিএনপি কখন বলেছে আমি চাই না? যখন মাঝপথে এসে আপনি বলেছেন সংবিধান রাখা যাবে না, মাঝপথে এসে যখন আপনি বলেছেন রাষ্ট্রপতি রাখা যাবে না, আপনি যদি ওই সময় বলতেন এই রাষ্ট্রপতির হাতে আমরা শপথ নিব না, বিএনপির কই ক্ষমতা ওই সময় ছিল? সকল ক্ষমতা ওই সময় ছাত্রদের হাতে, নাহিদের হাতে। নাহিদ ওই সময় এক প্রকার অঘোষিত প্রধানমন্ত্রী। মানে এটা তো সত্যি যে গণঅভ্যুত্থানের পোস্টার বসে সে একদম ঘোষণা করেছে। আর ওই সময় কেন বললো না যে আমরা সবাইকে নিয়ে সরকার গঠন আপনার করতে কাছে চাই? আসবো, আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার দরকার আছে। আমি এই সেফটিকে একটা জবাব দিই। আপনি তার জবাবটা দেওয়ার পরে আমার একটা প্রশ্নের একটু উত্তর দিবেন, যে বিষয়টি দুজনের বক্তব্যে স্পষ্ট হলো যে আওয়ামী লীগ রাজনীতিতে আছে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক, আওয়ামী লীগ এখনো দেশে আছে। তাহলে কোট আনকোট যদি আমি বলতে চাই, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার যে ঝামেলা, এই ঝামেলাটা সরকার কেন নিচ্ছে, রাজনৈতিক দলগুলো কেন নিচ্ছে? আচ্ছা, এটা পরে আসি প্রশ্ন, আবার রিপিট করেন প্রশ্নটা। একটা কথা বলছে রাশিদ, বলছে এই সরকার সাংবিধানিক সরকার। কোন সাংবিধানিক? আমি বারবার প্রশ্ন করি। এই সরকার যে মত নেয় তখন কি বলছে জানেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি। আমি আমার সংবিধানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জায়গা আছে, আর কোনো জায়গা 2.5 মিনিট পাবে না। আচ্ছা, তো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ নিচ্ছে। উনি বললেন আনরিটেন সংবিধান চলে, ইউনুসের সংবিধানটা এখন আনরিটেন। উনি যা বলতেছেন তাই সংবিধান। কেন বলছি? ইলেকশন কিন্তু তারা চেয়েছিলেন বিএনপি 7 তারিখে, যখন সরকার হয় নাই। 7 তারিখে নির্বাচন চেয়েছিল, 3 মাসের মধ্যে। 7ই আগস্ট, খেয়াল আছে আপনার? 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, খেয়াল নাই? 7ই আগস্ট সেটা বোধহয় 7ই আগস্ট, হ্যাঁ 5, 6, 7, 7ই আগস্ট 8 তারিখে ওট নিলেন। তার কাছে নির্বাচন চেয়েছিলেন, ধরে নিলাম 3 মাসের মধ্যে চাইলেন। তারপর ওনারা আবার প্রধান নির্বাচন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাইলেন। এই শিফট করলেন কিভাবে? আপনি আপনার সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে ছিলেন, 7 তারিখ থেকে ধরলে, কারণ সংবিধান বলছে সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ওই 3 মাসের মধ্যে নির্বাচন কার কাছে চেয়েছিলেন? আমি জানি কার কাছে চেয়েছিলেন। 5 থেকে 8 পর্যন্ত দায়িত্ব ছিলেন সেনাপ্রধান, সুতরাং তার কাছে চাইছেন। তার থেকে আবার শিফট হলেন কিভাবে আপনি, যে ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই প্রধান উপদেষ্টার সাথে দেখা করে? সুতরাং নির্বাচন আমরা চেয়েছিলেন, সেখান থেকে শিফট করছেন আবার ওনরা। ওই সংবিধান পারমিট করে না, কারণ ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই। এইবার আসেন আনরিটেন। উনি একটা কথা বলছেন, এবং এটা লিখিত রূপ দেওয়ার জন্যই চলছে জুলাই সনদ। আপনার কোনো আলোচনা নাই তো? আপনি যদি ওই সংবিধানই থাকে, এত আলোচনা কিসের? ঐক্যমত আপনি নির্বাচনটা দিবেন কিভাবে? আপনার ওই সংবিধান মোতাবেক নির্বাচন দেওয়ার কথা ছিল 8ই আগস্ট 2024 থেকে 7ই নভেম্বর 2024। সেকেন্ড সময় পাচ্ছি। আচ্ছা, লাস্ট আপনি এটা কি প্রশ্ন? ঝামেলা কেন যাবে যদি আওয়ামী লীগ থাকে নির্বাচনে না নেওয়া? আওয়ামী লীগ থাকে, বিএনপিও তো আছে। পার্থক্য কি? আওয়ামী লীগ আছে, বিএনপিও আছে। কে কিভাবে ক্ষমতা আছে সেটা ভিন্ন চ্যাপ্টার। এতদিন আলাপ হয়েছে, কারণ ওই যে আওয়ামী লীগ যখন ছড়িয়ে গেছে নানান জায়গা থেকে, ওই জায়গাগুলো খালি নেই। সুতরাং দুই পক্ষই ক্ষমতা আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। পার্থক্য শুধু সংসদে না থাকা, সংসদে 300 আসন নিয়ে লড়াই। সুতরাং সামনে যখন নির্বাচনের তারিখ দেওয়া হবে, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগ মাঠে চলে আসবে। এখন নির্বাচন করতে আসবে না নির্বাচন ভাঙতে আসবে, সময় বলে। তিনি ডক্টর ইউনূস সন্দেহ প্রকাশ করেছেন। ধন্যবাদ।